টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ টিউটোপিয়া লার্নিং অ্যাপ। আমি সুমিত স্যার রয়েছি তোমাদের সঙ্গে ক্লাস 9-এর ইংলিশের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে, দেখো, ক্লাস 9-এর চ্যাপ্টার 3 অর্থাৎ এই অটাম কবিতাটার সমস্ত রকম কোয়েশ্চেন আনসার, এমসিকিউ, এসএকিউ, তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন আনসার অ্যালং উইথ টেক্সচুয়াল গ্রামার আমি সবই আলোচনা তোমাদের সঙ্গে করব। তবে এটা শুরু করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বাড়িতে সবাই পড়ে ফেলেছো, স্কুলে বা প্রাইভেট টিউটরের কাছে, যেখানেই হোক না কেন। আর যদি কেউ এখনো এমন থেকে থাকো যে এই চ্যাপ্টারটা এখনো পড়োনি, তাদেরকে একটা বলবো যে তোমরা একটু প্লে স্টোর থেকে টিউটোপিয়া অ্যাপটা ডাউনলোড করে দেখবে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে, খুব ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে কালারফুল ওয়েতে প্রেজেন্ট করা আছে তোমাদের সামনে। সেগুলো একবার দেখে নিলে চ্যাপ্টারটা বুঝতে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। সেটা দেখে তারপরে কিন্তু আমার এই ক্লাসটা করো, না হলে তোমাদের বুঝতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে এই যে এতগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা আজকে করব, তাহলে বুঝতেই পারছো যে এত কিছুর পর না তোমাদের মানে বইয়ের কোনো দরকার হবে, না কোনো রকম সহায়িকার সহায়তা তোমাদের কাজে আসবে। টিউটোপিয়ার এই ফ্রি ভিডিওগুলো তোমার সাফল্যের একমাত্র চাবিকাঠি। কি তাহলে চলো উইদাউট মাচ ডিলে শুরু করা যাক। তবে আরেকটা জিনিসও দেখবে যে তোমাদের ভিডিওটার নিচে আমি একটা ছোট্ট টাইম স্ট্যাম্প অ্যাড করে দিয়েছি। টাইম স্ট্যাম্প কি আর কিছুই না, একটা ভার্চুয়াল সূচিপত্র। পরীক্ষার আগে তোমাদের যখন যে সেকশনটা দরকার, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, 3 এরকম করে, গ্রামারি নিউজ এরকম করে দেখবে দেওয়া থাকবে। সেখানে গিয়ে তোমরা একটা ক্লিক করলেই সেই জায়গাটা দেখতে পারবে। তবে প্রথমবার কিন্তু তোমরা না টেনে পুরো ক্লাসটা দেখো। চলো তাহলে শুরু করি আর দেরি না করে। চলো দেখো, তোমাদের বইতে এক্সারসাইজ 1-এ যেটা দেওয়া রয়েছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো আমরা বুঝতেই পারছি যে এটা এমসিকিউ কোয়েশ্চেন। চলো আমরা একে একে আনসারগুলো দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে, দেখো, অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট শেকস দ্য, মানে সারাদিন ধরে। আর এই ফিটফুল গাস্টটা কি জিনিস? এই যে বলছে ফিটফুল গাস্ট, তো কবিতাটা তো তোমরা পড়েছো। ফিটফুল গাস্ট মানে হচ্ছে যে অটামের যে রাফ স্ট্রং উইন্ড, যেটা ঠিক আছে, যেটা জানলার পাল্লাকে নাড়িয়ে দিচ্ছিল কবি, তো সেই যে ফিটফুল গাস্ট শেকস দ্য, কি নাড়িয়ে দিচ্ছে? উইন্ডো পেন, কার্টেন, কেসমেন্ট, ডোর। তাহলে বলো তো কি হবে? তাহলে এখানে কিন্তু প্রপার আনসারটা হয়ে যাবে কেসমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের একটা কথা বলি, তোমাদের একটু কনফিউশন হতে পারে যে তোমরা বলতেই পারো যে দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। তো এই কেসমেন্ট আর উইন্ডো পেন তো একই। তার মানে যদি কেউ উইন্ডো পেন লেখে তাহলে কি তার আনসারটা ভুল হয়ে যাবে? না, ভুল হবে না। কিন্তু আমাদের যেহেতু এটা এমসিকিউতে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি বইয়ের ওয়ার্ডটা এক্স্যাক্ট ডিটো দেওয়া থাকে তাহলে কিন্তু সেই ওয়ার্ডটাই আমাদের ফার্স্ট চয়েস হবে। ঠিক আছে, যদি এখানে কেসমেন্ট না থেকে অন্য কিছু থাকতো তাহলে কিন্তু আমি এখানে উইন্ডো পেন দিতে পারতাম। ঠিক আছে, তো এখানে যখন উইন্ডো পেন আর কেসমেন্ট আছে তো বেটার কেসমেন্টই দেওয়া, কারণ কেসমেন্ট আমাদের বইতে রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ অন করি। দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য। দ্য পোয়েট দেখতে ভালোবাসতেন যে টুইগটা, যে ছোট ছোট যে মানে গাছের চারাগুলো, তো সেগুলো হাওয়ায় তীর করে কাঁপছে, নাচছে কতক্ষণ? ডান্স টিল দ্য, তাহলে কি হবে? কামিং অফ ডন, মানে ভোর পর্যন্ত, এন্ড অফ নাইট নাকি রাত্রি পর্যন্ত, এন্ড অফ আফটারনুন পর্যন্ত, নাকি শাট অফ ইভ মানে বিকেল, একদম শেষ বিকেল পর্যন্ত। তাহলে আমরা জানি এটা বইতেই রয়েছে, ডান্স টিল দ্য শাট অফ ইভ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য স্প্যারো স্যাট অন দ্য, চড়াই পাখিটা কোথায় বসেছিল? দ্য স্প্যারো স্যাট অন দ্য কটেজ রিগ, হাউস টপ, মসি এলম ট্রি, না কেসমেন্ট। তাহলে বলো চড়াই পাখিটা কোথায় বসেছিল? চড়াই পাখিটা বসেছিল স্প্যারো স্যাট অন দ্য কটেজ রিগ, তাই তো?
নেক্সট কি বলছে, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য, তাহলে পিজিয়ন মানে কি, পিজিয়ন মানে হচ্ছে পায়রা বা কবুতর। তাহলে এই পায়রাগুলো কিসের মানে মানে কোথায় একেবারে জড়াজড়ি করেছিল, নেসেল রাউন্ড দ্য কেজ খাঁচাতে, কট ব্রাঞ্চ না হেলথ, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হিথ হবে, এলটা হবে না, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, দেখে নেবে। তাহলে এটা কি হবে, আমাদের প্রপার আনসারটা কিন্তু হয়ে যাবে অপশন বি, পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট। এই কোট মানে কি, কোট বলা হয় মানে সব পাখির বাসাকেই তো নেস্ট বলা হয়, কিন্তু কোট বলা হয় হচ্ছে পায়রার খোপ। আমরা বলি না যে পায়রার খোপ, যারা দেখবে পায়রা পোষে এরকম খোপে 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 রাখে, এটা বাক্সের মধ্যে থাকে, তো সেই যে পায়রার খোপ সেটাকে কিন্তু বলা হয় কোট, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য কক ওয়াজ ক্রোয়িং, কক বলতে এখানে মোরগ, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, যে মোরগটা কতক্ষণ ডাক মানে সরি, কক ওয়াজ ক্রোয়িং মানে মোরগটা কিসের ওপরে দাঁড়িয়ে ডাকছিল, ডাংহিল, লি, ট্রি টপস না মিল সেলস। তো আমরা জানি যে লি মানে হচ্ছে একটা ফিল্ড, ট্রি টপস মানে গাছপালা, গাছের উপরে, মিল সেলস মানে হচ্ছে যেগুলো ওই যে মানে কলকারখানার যে চিমনিগুলো থাকে সেরকম একটা কিছু, আর ডাংহিল মানে হচ্ছে যেগুলো ওই আবর্জনার স্তূপ টুপ এগুলোর উপরে। তো আমরা জানি বইতে রয়েছে অপশন এ অর্থাৎ ডাংহিল, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপ দ্য ডাংহিল, ঠিক আছে। নেক্সট, দ্য গ্রান্টিং পিগস, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবারই পরীক্ষায় এসেছে, তো তোমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দ্য গ্রান্টিং পিগস, তো গ্রান্টিং, এই গ্রান্টিং কথাটার মানে কি, গ্রান্টিং কথাটার অ্যাকচুয়ালি কোনো সেই অর্থে এক কথা দু কথায় মানে নেই। এটা তোমরা বলতে পারো যদি কখনো দেখো যে মানে পিগস মানে তো আমরা জানি যে শূকর বা শুয়োর, তো শুয়োররা কি করে, মুখ দিয়ে এক ধরনের আওয়াজ করে, ঠিক আছে, মানে নাক দিয়ে মুখ দিয়ে এক ধরনের আওয়াজ করে, তো সেই আওয়াজটাকে বলা হয় গ্রান্টিং, এখানে একটা ওনোম্যাটোপেইক সাউন্ড বলতে পারো। তো এই গ্রান্টিং পিগস মানে হচ্ছে যে শুয়োরগুলো মুখ দিয়ে নাক দিয়ে আওয়াজ করছে তারা কি করছিল, ওয়াক স্লোলি, তারা আস্তে আস্তে হাঁটছিল, স্ক্র্যাম্বল বাই মানে ছড়াই ছিটি যে চাচ্ছিল, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, ডাইভ অ্যান্ড সুইম। তাহলে কি হবে না অপশন সি, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, ঠিক আছে। দ্য গ্রান্টিং পিগস স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, এটা কিন্তু একদম বইতেই আমাদের রয়েছে, ঠিক আছে। তো আমাদের এক্সারসাইজের যতগুলো এমসিকিউ ছিল এক্সারসাইজ 1-এ বা অ্যাক্টিভিটি 1-এ, সেগুলো আমাদের মোটামুটি কমপ্লিট হলো। কিন্তু শুধু সেগুলো করলেই তো হবে না, আমাদের পরীক্ষাতে আরও অনেক এক্সট্রা এমসিকিউ থাকে যেগুলো কিন্তু কবিতা থেকে খুঁটিয়ে দিতে পারে, তো সেগুলোই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেস্ট ইয়োর সেলফ সেকশনে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট লাভস টু সি, কবি কি দেখতে ভালোবাসে, দ্য শেকিং টুইগ মানে যে গাছের মানে ছোট চারাটা তিরতির করে কাঁপছে হাওয়াতে সেটা দেখতে ভালোবাসেন, দ্য বেন্ট টুইগ নাকি যে গাছটা নুয়ে পড়েছে, চারাটা নুয়ে পড়েছে সেটা, দ্য কার্ভড টুইগ যেটা বেঁকে গেছে যে টুইগ সেটা, নাকি আপরাইট টুইগ, আপরাইট কথাটার মানে হচ্ছে একদম ইরেক্ট সোজা, ঠিক আছে, সেটা দেখতে ভালোবাসেন। তাহলে কি হবে, আমরা জানি যে অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্য শেকিং টুইগ, ঠিক আছে। কতক্ষণ না টিল দ্য শার্ট অফ ইভ, ঠিক আছে, এটা থেকেও কিন্তু এমসিকিউ আমরা করেছি আগে। নেক্সট, দ্য উইন্ড টেকস অ্যাওয়ে দ্য ফেডেড লিভস ফ্রম দ্য, হাওয়াটা বাতাসটা গাছের নিচে যত শুকনো পাতা জড়ো হয়ে পড়েছিল সেগুলোকে নিয়ে কোথা থেকে নিয়ে যায়, কোন গাছের তলা থেকে, পপলার ট্রি, পপলার এক ধরনের গাছ যেটা ইউরোপে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না, পাম ট্রি মানে পাম মানে আমরা জানি তাল, তাল গাছে, এলম ট্রিও একটা ইউরোপিয়ান ট্রি, আর ম্যাপল ট্রি তো আমরা জানি খুব সুন্দর দেখতে একটা গাছ, ইউরোপে পাওয়া যায়। দেখবে ম্যাপল ট্রির অনেক সময় ছবি থাকে অনেক ক্যালেন্ডারে, লাল লাল পাতাতে পুরো নিচটা ভরে আছে, গাছটা ভরে আছে, লাল রঙের পাতা হয় ম্যাপল গাছের, তো এরকম একটা গাছ। তো তাহলে কি হবে, আমরা কবিতাতে কি পড়েছি, দ্য উইন্ড টেকস দ্য ফেডেড লিভস অ্যাওয়ে ফ্রম দ্য মসি এলম ট্রি, তাই তো, মানে একটা এলম ট্রি যার গাটা মানে মসে ভর্তি হয়ে গেছে, অনেক পুরনো ট্রি, সেরকম গাছ থেকে। তাহলে এখানে মসি কথাটা না থাকলেও এলম ট্রি আছে, তার মানে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখি কি বলছি, শার্পিং অফ দ্য স্প্যারো, এই কথাটা কি, এই যে ওয়ার্ডটা এটা কিন্তু অনেকেই তোমরা ভুল প্রোনাউন্স করো চার্পিং, কথাটা কিন্তু চার্পিং নয়, কথাটা হচ্ছে শার্পিং, মানে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে শার্পিং, প্লিজ নোট ইট কেয়ারফুলি,
শার্প শার্প এই যে কথাটা আসছে, আমি এখানে দেখাচ্ছি, দেখো CHRP শার্প। শার্প, এই শার্প হচ্ছে একটা ওনোম্যাটোপেইক সাউন্ড। ওনোম্যাটোপেইক সাউন্ড কি আমি বলবো, এটা নিয়ে একটা কোয়েশ্চেনও আমি তোমাদের জন্য রেখেছি, বাট এখন জাস্ট জেনে রাখো শার্প মানে হচ্ছে যে কোনো পাখির যে ডাক, যে আমরা বাংলায় একটা কথা বলি না যে পাখির কিচিরমিচির, পাখি কিচিরমিচির করে ডাকছে, তো কিচিরমিচির ওয়ার্ডটার তো কোনো মানে নেই, ওটা ওই যে সাউন্ডটাকে নিয়ে এসে আমরা একটা ওয়ার্ড অ্যাসোসিয়েট করেছি তার সঙ্গে, তাই তো। তো ঠিক ওই কিচিরমিচিরের ইংরেজি হচ্ছে শার্প। তাহলে শার্পিং সাউন্ড মানে হচ্ছে শার্পিং অফ দ্য স্প্যারো, মানে চড়াই পাখির কিচিরমিচির। শার্পিং অফ দ্য স্প্যারো রিমাইন্ডস দ্য পোয়েট অফ, কবিকে কি মনে করাচ্ছে? শার্পিং অফ দ্য স্প্যারো কোন দুটো মাসের কথা বা কোন একটা মাসের কথা? ডাল নভেম্বর, নভেম্বর মাস, নাকি স্প্রিং অ্যান্ড সামার? অপশন সি অটম, অপশন ডি রেনি ডেজ। তাহলে আমরা জানি ওই যে সেই বলছে না যে স্প্রিং অ্যান্ড সামারের কথা, অ্যাজ ইফ স্প্রিং অ্যান্ড সামার হ্যাড নেভার গন। তো এইটাতে তার মানে হয়ে যাবে রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার, স্প্রিং অ্যান্ড সামার। চলো নেক্সট, দ্য কটেজ স্মোক কার্লস। দ্য কটেজ স্মোকটা, কার্ল মানে আমরা জানি কুণ্ডলি পাকিয়ে ওঠা, ঠিক আছে, এই যে এরম এরম যে এরম করে যে ওঠে না, এই যে ধোঁয়াগুলো যে ওঠে, এটাকে বলা হয় কার্ল। আর আমরা কার্ল কথাটা যারা জানি, মানে কার্লি হেয়ার, কার্লস অফ ইউর হেয়ার মানে কি চুলের যে পাকানো পাকানো, তো এই পাকানো পাকানো ব্যাপারটাকে বলা হয় কার্লস। তাহলে যে কটেজ স্মোকটা সেটা কার্ল করছে কোথায়? ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে কার্ল করছে, মানে ধোঁয়াটা উড়ে যাচ্ছে নিচের দিকে, নাকি সাইডওয়ার্ডস পাশে, নাকি আপওয়ার্ডস উপরে, নাকি ওয়েস্টওয়ার্ডস পশ্চিম দিকে? তাহলে আমরা জানি কবিতাতেই রয়েছে দ্য কটেজ স্মোক কার্লস, অপশন সি আপওয়ার্ডস, তাই তো। নেক্সট, দ্য ওয়ার্ড কোট স্ট্যান্ডস ফর। এই দেখো, যখন আমি পিজিএনস এর এমসিকিউটা পড়াচ্ছিলাম তখনই এটা আমি বলেছিলাম যে কোট মানেটা কি। কোট মানে হচ্ছে কিন্তু সেটাও এক ধরনের নেস্ট, কিন্তু পায়রা যেহেতু ওরকম গাছে টাছে তো থাকে না, পায়রা এরকম দেখবে খোপে থাকে একটা কোনো, বা কোনো পুরনো বাড়ির ঘুলঘুলির ভেতরে বা কোনো গর্তে এরকম থাকে, দেখো না যে পুরনো বাড়ির দিকে গেলে অনেক সময় দেখতে পাবে যে পায়রা বাসা বেঁধেছে, ঠিক আছে ওরকম। তাহলে পায়রার ওই খোপকে বলা হয় কোট, তাহলে সেটাও তো এক ধরনের নেস্ট, তাই না? তাহলে অপশন দেখো, হোম, নেস্ট, স্টাই অর হোল। তাহলে কি হবে? তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার, নেস্ট, ঠিক আছে। হোম হবে না, কারণ হোম জিনিসটা জেনারেলি আমরা অ্যাসোসিয়েট করি কোনো মানুষের ক্ষেত্রে বা মানুষের অ্যাবর্ডের ক্ষেত্রে। তাহলে এই ছিল আমাদের এমসিকিউ পোর্শন। তোমরা আমাকে একটা জিনিস বলো, এই যে যতক্ষণ আমি এমসিকিউটা আলোচনা করলাম, তোমরা কজন আমি আনসারটা বলার আগেই নিজেদের বইতে বা খাতাতে সঠিক আনসারটা একদম মানে টুক করে একেবারে রাইট মেনে নিতে পেরেছো? যদি তোমরা অলমোস্ট মানে যতগুলো করালাম তার মধ্যে 90%ই যদি তোমরা ঠিকঠাক পেরে থাকো, একটা দুটো হয়তো পারোনি, তাহলে বুঝবো যে তোমাদের প্রিপারেশনটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গাতে আছে। আর যদি দেখো যে না, আমার তো বেশিরভাগ আনসারই স্যারের বলার জন্য ওয়েট করে থাকতে হচ্ছে, আমি নিজে আনসার দিতে পারছি না, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনে একটু হলেও কোথাও খামতি আছে। আর এই প্রিপারেশনের খামতি দূর করার জন্য আমাদের কি করতে হবে? নিয়মিত পড়াশুনো তো করতেই হবে, কিন্তু তার সাথে একটা প্রপার ওয়েল মেনটেইনড স্টাডি ফ্লো ফলো করতে হবে। স্টাডি ফ্লোটা কি, কেমন হওয়া উচিত, চলো একবার দেখে নিই। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট।
তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তাহলে দেখলে তো, এই রকম একটা প্রপার ওয়েল মেনটেন স্টাডি ফ্লো ফলো করে পড়াশুনো করলে তোমার প্রিপারেশনটা কোথায় চলে যেতে পারে। তুমি কিন্তু 90%-এর বেশি মার্কসও পেতে পারো এই ক্লাস 9-এ। ঠিক আছে, চলো তাহলে সেটা আমরা আর দেরি না করে এবার চলে যাব আমাদের নেক্সট সেকশনে। তো নেক্সট সেকশন বলছে, দেখো বইতে এক্সারসাইজ 2-তে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25 ওয়ার্ডসের মধ্যে আমাদের লিখতে হবে। তবে আমি আরেকটা কথা বলে দিই, এই কোয়েশ্চেন আনসার্সে স্টার্ট করার আগে আমি তোমাদের দুটো কথা বলবো, একটা কথা নয়। এক হচ্ছে যে তোমাদের ইনস্ট্রাকশনে যেটাই দেওয়া থাকুক না কেন, 15 ওয়ার্ডস, 25 ওয়ার্ডস, প্লিজ ডোন্ট গেট বদার্ড উইথ দ্য লিমিটেশন অফ ওয়ার্ডস। ঠিক আছে, হ্যাঁ, মানে 25 ওয়ার্ডস বলেছে মানে আমি ঠিকঠাকভাবে না লিখতে পারলে আমাকে গুনে গুনে 1, 2, 3 করে 25 হতে হবে, না হলে মার্কস কাটা যাবে, এটা কিন্তু একেবারেই নয়। আমি বারবার বলছি। আবার তার মানে এটাও কেউ ভেবো না যে 25 লিখেছে, 25 ওয়ার্ডস বলেছে, স্যার তো বলেছে যে কোনো ওয়ার্ড লিমিট নেই, তাহলে আমি 1 পাতা লিখে দেবো, সেটা হলেও কিন্তু কেটে দেবে। 25 ওয়ার্ডসের এটা তোমাদের একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া হয় যাতে করে তোমরা কেউ এক্সট্রা বেশি না লেখো। ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু তোমার আনসারটা খুব সুন্দর গুছিয়ে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, সেটা 25-এর জায়গায় 27ও হতে পারে, কি তোমার 20ও হতে পারে, 17ও হতে পারে। সেটা নিয়ে কোনো বদার্ড হওয়ার কোনো মানে নেই। কোনো এক্সামিনার কিন্তু পরীক্ষায় ওয়ার্ডস গুনে দেখে না, জাস্ট দেখবে তুমি আনসারটা ঠিক লিখতে পেরেছো কিনা। গট ইট? আন্ডারস্টুড? আর একটা জিনিস হচ্ছে যে তোমরা এটা তোমাদের মধ্যে ভীষণ একটা বড় ভুল প্রবণতা, স্পেশালি পোয়েট্রিতে এটা বেশি দেখা যায়, যদিও প্রোজ থেকেই বিষয়টা এসছে। তোমাদের তো টেক্সট তুলে দেওয়া থাকে, পোয়েট্রিও দেওয়া থাকে, যা কোয়েশ্চেন দেয় একেবারে পুরো ডিটো কপি পেস্ট করে তোমরা লিখে দাও। এটা কিন্তু ভীষণ ভুল, মার্কসটা তোমাদের ওখানেই কাটা হয়ে যায়। তোমরা একটা জিনিস ভাবো না যে একটা কোয়েশ্চেন আমাকে দেওয়া হচ্ছে প্রোজ ফরম্যাটে, আর আমি যেখান থেকে আনসারটা কপি করছি সেটা পোয়েট্রি ফরম্যাট। দুটো ফরম্যাট কি সেম? আমরা কবিতা যেভাবে বলি, কবিতায় যেভাবে কথা লেখা থাকে, ফরগেট অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা কবিতার কথা ধরো, বাংলা কবিতা যেভাবে বলা থাকে, যেভাবে লেখা থাকে, সেই ভাষায় কি আমরা কথা বলি? কথা তো বলি না তো। তা কিন্তু আমার এক্সামে কোয়েশ্চেনটা যে ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি কথা বলি।
তাহলে তোমাদের কি করতে হবে, কবিতাটা থেকে তোমাদের আনসারটা খুঁজে ওটাকে প্রোজের মতন করে লিখে সাজাতে হবে। এই জিনিসটা কেউ করো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট করো না। তার একটা কারণ হচ্ছে তোমাদের ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনে একটা খামতি রয়ে যায়, ঠিক আছে? তো সেই জায়গাটা কিন্তু আমাদের কাটাতে হবে। আর আজকের এই ক্লাসে আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো, সেগুলো দেখানোর জন্যই অ্যাকচুয়ালি নিয়ে আসা। শুধুমাত্র আনসারটা দেখলাম, কপি করে নিলাম, স্ক্রিনশট তুলে নিলাম, তাহলেই কিন্তু সমস্যাটার সলভ হয়ে গেল না। তো ভালো করে এই জিনিসটা দেখো কিভাবে কবিতা থেকে কোয়েশ্চেন আনসার লিখতে হয়। দেখো ফার্স্টে কি বলেছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে মসি এলম ট্রির লিভসগুলোতে কি হয়, ঠিক আছে? কি হয়, কি হতে পারে, আমরা কবিতাতে পড়েছি। দেখো, দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি বিকাম ফেডেড। এই প্রপার তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে ঠিক প্রপার এই সেন্টেন্সগুলোই কি একদম কপি পেস্ট করে কবিতায় ছিল কিনা। ছিল না, আমি কিন্তু এটাকে ভেঙেছি, কনসেপ্টটা নিয়ে আনসারটাকে ফর্ম করেছি। কি করে না, মসি এলম ট্রির যে পাতাগুলো সেগুলো কি হয়ে যায় না, বিকাম ফেডেড, ফেডেড হয়ে যায়, তাই তো? কারণ বলা হয়েছে যে ফেডেড লিভস অ্যাওয়ে। অ্যান্ড দ্য গাস্ট অফ উইন্ড, যে হাওয়ার দমক, টুয়াইরলিং দেম বাই দ্য উইন্ডো পেন, twirling them by the window pane takes them away। তো এই যে গাস্ট অফ উইন্ডটা কি করে, সেগুলোকে টুয়ার্ল করে, যেগুলোকে মানে পাকিয়ে পাকিয়ে হাওয়ায় পাকিয়ে পাকিয়ে উঠিয়ে সেগুলোকে জানলার কাচের সামনে হাওয়ায় পাকিয়ে পাকিয়ে উঠিয়ে সেগুলোকে নিয়ে চলে যায়। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমাদের আনসারটা, দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা মানে একেবারে কনসাইজড ওয়েতে আনসার লিখেছি, ঠিক আছে? নাই হতে পারে এটা 25-এর থেকে হয়তো ওয়ার্ড লিমিট বেশিও হতে পারে, কমও হতে পারে, আমি গুনে দেখিনি। বাট এই জাস্ট পয়েন্টটাই কিন্তু তোমাদের লিখতে হবে। যদি এটা লেখো 100% মার্কস তোমরা পেয়ে যাবে, একেবারে 2-2। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে কোয়েশ্চেন আনসারে। তারপর বলছে দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ। একটা নভেম্বর মাসের দিনে কবি কি কি জিনিস সেখানকার প্রকৃতিতে দেখতে ভালোবাসেন? তাহলে চলো দেখি। দ্য পোয়েট লাভস টু সি দ্য স্ট্রং গাস্ট অফ উইন্ড শেকিং দ্য কেসমেন্ট, যেটা হচ্ছে দমকা হাওয়া যেটা এসে জানলার পাল্লাকে নাড়িয়ে দেয়। দ্য শেকিং অফ স্মল টুইগের যে নড়াচড়া। দ্য পিজিয়ন্স নেসলিং রাউন্ড দ্য কোট, পিজিয়ন্স এই পয়েন্টটা লিখতে হবে, পিজিয়ন্স নেসলিং রাউন্ড দ্য কোট, কমা দিয়ে। দ্য কটেজ স্মোক, দ্য ক্রোয়িং অফ দ্য কক অন দ্য ডাংহিল, মোরগ ডাকছে ডাংহিলের উপর, অ্যান্ড মেনি আদার থিংস। কবিতাটার এই আনসারটার মধ্যে একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? কবি কি কি জিনিস দেখতে ভালোবাসেন। তোমরা দেখবে কবিতাটার মধ্যে পুরোটাই ফার্স্ট টু লাস্ট কবি কি কি দেখতে ভালোবাসেন অ্যান্ড কি কি দেখছেন সেগুলোরই বর্ণনা দেওয়া আছে। তার মানে তোমাদের কবিতার পুরো কবিতাটাই এখানে লিখতে হবে কবি কি কি দেখতে ভালোবাসে। কিন্তু এটা কি আদৌ পসিবল যে পুরো কবিতাটাকে একদম ট্রান্সলেট করে লেখা? পসিবল তো নয়। তাহলে আমি কি করব? আমি জাস্ট অবজেক্টগুলোকে পিক অ্যান্ড চুজ করব। কি কি অবজেক্ট দেখতে ভালোবাসেন, ভালো করে বুঝবে জায়গাটা। কবিতাটা ভালো করে পড়েছো, পড়ে তুমি দেখলে যে কি কি অবজেক্টস আছে, আমি সেগুলোকে আগে তুলে নিই। অবজেক্টস বলতে কোনটা? এই যে স্ট্রং গাস্ট অফ উইন্ড শেকস দ্য কেসমেন্ট, শেকিং অফ স্মল টুইগ, পিজিয়ন্স নেসলিং রাউন্ড দ্য কোট, এই যে ছোট 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 জায়গাগুলো মানে অবজেক্টসগুলো যেগুলো দেখতে ভালোবাসেন সেগুলোকে তুলে নাও। তুলে নিয়ে কমা 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 দিয়ে লিখে দাও দ্য পোয়েট লাভস টু সি বলে। এইবার এখানে আমি কেন মেনি আদার থিংস লিখেছি না, মেনি আদার থিংস এই কারণেই লিখেছি কারণ শুধু এই কটা জিনিস কিন্তু কবিতায় ছিল না, দেখবে ভালো করে আরও 2-3টে ছিল যেগুলো আমি এখানে লিখিনি। তার কারণ অবভিয়াসলি ওয়ার্ড লিমিটস অ্যান্ড অত তো লেখা সম্ভব নয় এখানে। তো সেই জন্য আমি কি করেছি, বুদ্ধি করে মেনি আদার থিংস। এই ট্রিক্সগুলোকে শিখতে হবে, ঠিক আছে? তোমরা 9-এ পড়ছো, 2 দিন পর মাধ্যমিক দেবে, সেখানেও কিন্তু এরকম ট্রিকি কোয়েশ্চেন্স আসবে। আর সেইগুলোকে কিন্তু আমরা ছেড়ে আসলে হবে না, বা পুরো কবিতাটা লিখে দিলে তো পুরো মার্কস কেটে 0 দিয়ে দেবে। সেই জন্য এই রকমভাবে শিখতে হবে। এই আনসারটা কিন্তু নট অনলি ফর দিস পোয়েম, ঠিক আছে? এই টাইপটা বুঝে তোমাদের কিন্তু এই টাইপের যখন আরও প্রশ্ন দেবে অন্যান্য কবিতা থেকে বা গল্প থেকে, এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করতে হবে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই দুটো কোয়েশ্চেনই আমাদের ছিল হচ্ছে এক্সারসাইজে, কিন্তু দুটো কোয়েশ্চেন পড়লে হবে না, আরও এক্সট্রা কোয়েশ্চেন পড়তে হবে। দেখি, হোয়ার ডাজ দ্য অ্যাকর্ন ফল অ্যান্ড হোয়াট হ্যাপেন্স দেন। এমনিতে কবিতাটা খুবই ইজি, ওই কি মানে কি অবজেক্ট কোথায় কি হচ্ছে এগুলো থেকেই জেনারেলি প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। আর আমি তো বলেই দিলাম যে
প্রথমে যে আমি যে ক্লাসে যেগুলো করাবো এই পয়েন্ট এই টপিক্সের বাইরে কিন্তু কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ, একদম এক্স্যাক্ট এই কোয়েশ্চেনটা নাও পেতে পারো, বাট এই টপিক থেকে কোয়েশ্চেন পাবে। হয়তো এটা যে কোয়েশ্চেনটা আমি এখানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে দিয়েছি ওটা হয়তো এক্সামে তোমার এলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফরম্যাটে, আসতেই পারে, এমসিকিউ ফরম্যাটে আসতেই পারে, কিন্তু এর বাইরে আসবে না। চলো, দ্য অ্যাকাউন্টস ফল প্যাটারিং নিয়ার দ্য, অ্যাকাউন্টগুলো কি হচ্ছে, অ্যাকাউন্টস ফল প্যাটারিং, অ্যাকাউন্টস ঝরে ঝরে পড়ছে কিরকম করে না প্যাটারিং, প্যাটারিংও একটা ওনোম্যাটোপেইক সাউন্ড, ঠিক আছে। প্যাটারিং নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট অ্যান্ড দ্য গ্রান্টিং পিগ স্ক্র্যাম্বল অ্যান্ড হারি টু গেট দোজ, তাহলে সেগুলো ঝরে 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 পড়ছে এবং যে গ্রান্টিং পিগসগুলো তারা দৌড়ে 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 সেগুলো খাওয়ার জন্য ছুটোছুটি করছে, ঠিক আছে। তো এই হচ্ছে আনসারটা, তোমরা কিন্তু লিখে নিও আনসারগুলো, বা সেটা না পারলে স্ক্রিনশট অ্যাটলিস্ট তুলে নিও। এই যে এইবারে আমরা আসছি ওনোম্যাটোপিয়াতে। মেনশন ওনোম্যাটোপেইক সাউন্ড, মেনশন ওনোম্যাটোপেইক সাউন্ডস মেনশনড ইন দ্য পোয়েম। আচ্ছা, এইখানে একটু মানে প্রবলেম আছে, এটা মেনশন না হয় এটা হবে নেম, বা ঠিক আছে, বা পয়েন্ট আউট, কোয়েশ্চেনটা একটু ভুল ছিল, পয়েন্ট আউট দ্য, ঠিক আছে, এটা মেনশন হবে না, পয়েন্ট আউট দ্য ওনোম্যাটোপেইক সাউন্ডস মেনশনড ইন দ্য পোয়েম অটম, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে ওনোম্যাটোপেইক সাউন্ড কাকে বলে, ওনোম্যাটোপিয়া থেকে আসছে ওনোম্যাটোপেইক সাউন্ড, ঠিক আছে। এর বাইরে খুব একটা ডিটেলে বুঝতে হবে না, এগুলো মাধ্যমিকে খুব একটা বেশি লাগে না, বাট কোয়েশ্চেনটা যেহেতু এই কবিতাটাতে প্রচুর ওনোম্যাটোপেইক সাউন্ডস আছে, আমি জাস্ট কোয়েশ্চেনটা নিয়ে এসেছি, খুব কঠিন প্রশ্ন হলে এরকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে। জাস্ট একটু জেনে রাখো একটু কথায়, ওনোম্যাটোপিয়া কাকে বলে। ওনোম্যাটোপিয়া হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, ঠিক আছে। ফিগার অফ স্পিচ মানে কবিতাতে অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে যেগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ, যেরকম পার্সনিফিকেশন আই থিঙ্ক তোমরা আগের ক্লাসে পড়েছো, পার্সনিফিকেশন, তারপরে হচ্ছে অ্যালিটারেশন, ওনোম্যাটোপিয়া, এগুলোর আরেকটু ডিটেলে পড়বে তোমরা ক্লাস 11-12-এ, আর একদম করে গিয়ে ডিটেলে পড়তে হবে যদি তারপর কেউ ইংলিশ অনার্স নিয়ে পড়াশুনো করো, ঠিক আছে। তার আগে বেশি মাথায় নিয়ে চাপ নিতে হবে না, তোমাদের আরও অনেক সাবজেক্টস আছে। ওনোম্যাটোপিয়া কাকে বলে জিনিসটা খুব ইজি করে বলতে হয়, তুমি নিশ্চয়ই গরুর ডাক শুনেছো, গরু কিরমভাবে ডাকে। আমাকে যদি কেউ লিখতে বলে যে গরু কিভাবে ডাকে, আমি বলবো গরু হাম্বা করে ডাকে, তাই তো। এই হাম্বা শব্দটার কি কোনো মানে আছে, বাংলায় বোঝো আগে। এই হাম্বা শব্দটার মানে কি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই হাম্বা শব্দটার মানে কি, আমি বলতে পারবো না, কারণ ইট হ্যাজ নো মিনিং ইটসেলফ, কোনো মিনিং নেই, তাই তো। এবার ওই যে একটু আগে বলছিলাম যে কিচিরমিচির, ধরো আমি এখানে একটা বাংলায় লিখলাম কিচিরমিচির, কিচিরমিচির মানে কি কেউ বলতে পারবে না। কিচিরমিচির ওয়ার্ডটার তো মানে হয় না, আমরা বলতে পারবো যে হ্যাঁ পাখি কিচিরমিচির করে চেঁচায়, কিন্তু কিচিরমিচির ওয়ার্ডটার কোনো মানে নেই। তার মানে এরকম লিটারেচারে বা ল্যাঙ্গুয়েজে এরকম অনেক ওয়ার্ডস থাকে যেগুলোকে আমরা কোনো সাউন্ডের সাথে অ্যাসোসিয়েট করি। ব্যাপারটা বোঝা গেল? গরু যেভাবে ডাকছে আমরা ওই ডাকটাকে তো লিখতে পারবো না, তো আমরা ওই ডাকটাকে কি বললাম, ওই ডাকের যে সাউন্ডটা, সেই সাউন্ডটাকে আমরা একটা ওয়ার্ডের রূপ দিলাম, একটা ফরম্যাট দিলাম। এইটাকে বলা হয় ওনোম্যাটোপিয়া, বা এই যে সাউন্ডটা, এই সাউন্ডটার নাম হচ্ছে ওনোম্যাটোপেইক সাউন্ড। বোঝাতে পারলাম কি? তো এইটাকেই বলা হচ্ছে ওনোম্যাটোপেইক সাউন্ড। তো কবিতাতে ঠিক এমনই কোনো সাউন্ডের সাথে অ্যাসোসিয়েটেড, বা ধরো বাংলাতে, আমি বাংলা দিয়ে বোঝালে আরো সুবিধে হবে তোমাদের, যেমন এই যেখানে ছিল না অ্যাকাউন্টস ফল প্যাটারিং মানে কি, টপ টপ করে ঝরে পড়া। বা ধরো আমরা বলি না কল থেকে টপ টপ করে জল পড়ছে, যে টপ টপ কি কোনো বাংলা মানে আছে? নেই তো, বাট জলের সাউন্ডটাকে, পড়ার সাউন্ডটাকে বোঝাতে আমরা টপ ওয়ার্ডটা ইউজ করে থাকি, তাই তো। এটাকে বলা হয় ওনোম্যাটোপেইক সাউন্ড। ঠিক তেমনি এখানে যে প্যাটারিং রয়েছিল বা আরও রয়েছে, তো আমরা এখানে এই কোয়েশ্চেনটাতে আরও দেখবো যে কি ওনোম্যাটোপেইক সাউন্ডস এখানে মেনশন রয়েছে, ঠিক আছে। সাম অফ দ্য ওনোম্যাটোপেইক সাউন্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর শার্প। আমি ফার্স্ট এই শার্পে বলেছিলাম যে এটা ওনোম্যাটোপেইক সাউন্ড, শার্প। আচ্ছা, ক্রোয়িং অফ কক, এই ক্রোয়িং কথাটা কিন্তু একটা ওনোম্যাটোপেইক সাউন্ড, ঠিক আছে। অ্যান্ড
গ্রান্টিং পিকস, ওই যে শুয়োর যে ঘোঁত করে নাক দিয়ে আওয়াজ করে ওটাকে হচ্ছে গ্রান্টিং। এছাড়া আরো অনেক ওয়ার্ডস লিখতে পারো তোমরা, এখানে প্যাটারিং লিখতে পারো, ঠিক আছে। কবিতাতে আরো এরকম দেখবে সাউন্ডের অ্যাসোসিয়েটেড রয়েছে। তো আমি এখানে 3টে দিয়েছি, তোমরা চাইলে আরো 1-2 বেশি দিতে পারো, অসুবিধে নেই। নেক্সট, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য স্প্যারোজ শার্প অন দ্য পোয়েটস মাইন্ড? এই কোয়েশ্চেনটা এই কবিতাটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা ঠিকভাবে না লিখতে পারলে কিন্তু আনসার একদম কেটে নেবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য স্প্যারোজ শার্প? এই যে স্প্যারোজ, যে চড়াই পাখির যে কিচিরমিচির করা সাউন্ডটা, এটা কবির মনে কিসের এফেক্ট ফেলছে, কবির মনে তার প্রতিক্রিয়া কি হচ্ছে? The sparrow's chirp reminds the poet of the warm, happy days of summer and spring and creates a make-believe situation in the poet's mind. যেমন কি বলছে এটা একটু ভালো করে বোঝো। The sparrow's chirp, স্প্যারোর যে শার্পটা, reminds the poet, কবিকে মনে করাচ্ছে of the warm, happy days of summer and spring. ঠিক আছে। চড়াই পাখি কখন ডাকে? চড়াই পাখি কখন ডাকেন না? চড়াই পাখি যখন এখানে মানে সামার অ্যান্ড স্প্রিং যখন আসে তখন সেই চড়াই পাখির ডাকটা বেশি শোনা যায়, ঠিক আছে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবে, কিন্তু যখন আস্তে আস্তে অটাম আসছে, ঠিক আছে, কিন্তু তবুও চড়াই পাখি 1-2 ডাকছে, কবির মনে হচ্ছে আরে কালটা কি আমি ভুল করছি? এরকম কিন্তু অনেক সময় দেখবে হয়, মানে আমি তো এরকম দেখেছি যে হঠাৎ করে একদিন দেখেছি শীতকালে, মানে তখনও বসন্তকাল আসেনি, শীতকাল, কোকিল ডাকছে, মানে মনে হচ্ছে আরে এটা কি কাল, মানে বসন্তকাল না শীতকাল। তো এই যে একটা সিচুয়েশন, এটাকেই কবি তার কবিতায় ধরতে চেয়েছেন আর কি, যে চড়াই পাখি অটামেও ডাকছে সেই সময়। তো কবির মনে হচ্ছে যে মানে কবি বারবার ভুল করছেন, যে অ্যাজ ইফ এটা কি কাল, কি ঋতু, মানে এটা কি মানে অটাম, সামার না স্প্রিং, ঠিক আছে। এই যে একটা মেক বিলিভ সিচুয়েশন মানে যেটা মনে মনে একটা তৈরি করা সিচুয়েশন, মেক বিলিভ সিচুয়েশন অ্যান্ড ক্রিয়েটস আ মেক বিলিভ সিচুয়েশন ইন দ্য পোয়েটস মাইন্ড। তাহলে চড়াই পাখির শার্পটা কি করছে? কবির মনে একটা মেক বিলিভ সিচুয়েশন তৈরি করছে, ঠিক আছে। তো ভালো করে আনসারটা বুঝে নেবে, পারলে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট, what is meant by stubbornly mentioned in the poem? দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে স্টাবললি বলতে কি বোঝাতে চেয়েছে এই কবিতাতে। Here stubble means short lower part of the stem of crops. স্টাবল কথাটা আমরা কিন্তু ডেইলি ইউজেও ইউজ করে থাকি, তবে স্টাবল বলি না, আমরা কি বলি? আমরা বলি স্টাবস, ঠিক আছে। আমরা কি বলি? আমরা বলি স্টাবস। কারণ স্টাবস মানে কি? ছোট ছোট দেখবে মানে ছেলেরা অনেক সময় যখন শেভ করে তখন বেশ একটা মানে ওই খোঁচা দাড়ি হয়ে থাকে, ঠিক আছে। তো সেইটাকে বলা হয় কি? স্টাবস বলা হয়। তো ঠিক এখানেও তেমনি স্টাবল মানে হচ্ছে যে মাঠ মানে ধান চাষ করার পর, তোমাদের যাদের গ্রামের দিকে বাড়ি আমি একটু বলি, তারা আরো ভালো অ্যাসোসিয়েট করতে পারবে, যে যখন দেখবে ফসল কাটা হয়, ফসল যখন কাটা হয় তারপরে কি যে ওই ধান গাছের গোড়াগুলো এরকম খোঁচা হয়ে সারা মাঠে থাকে, মানে কাটার মতন দেখতে, ঠিক আছে। তো ওইটাকে কিন্তু এখানে বলা হচ্ছে স্টাবল। তো স্টাবল মিনস শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস। স্টেম অফ ক্রপস মানে কাণ্ড ফসলের। আফটার ইট ইজ রিপড মানে শস্যটাকে কেটে নেওয়ার পর। অ্যান্ড লি মিনস লং স্ট্রেচ অফ মিডো মানে মাঠ। সো দ্য মিডো ইজ ফুল অফ স্টাম্পস অফ কর্ন। সো দ্য মিডো, এটার মানে হচ্ছে স্টাবললি পুরোটার মানে হচ্ছে দ্য মিডো ইজ ফুল অফ স্টাম্পস অফ কর্ন। তো আমাদের আনসারটা এইভাবেই লিখতে হবে, দুটো ভেঙে মানে নিয়ে তারপর গোটাটা। যেখানে স্টাবল মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা ইমেজারি। তোমরা ইম্যাজিন করো যে ফসল কেটে নেওয়া হয়েছে, তার যে গোড়াগুলো মাঠে এরকম উঁচু হয়ে পড়ে আছে, আর এরকম ধুধু বিস্তীর্ণ একটা মাঠ, ঠিক আছে। তো সেটাই কিন্তু বলা হয়েছে স্টাবল আর লি, ফসল কেটে নেওয়ার পরে মাঠটাকে। হোয়াট হ্যাপেন্স উইথ দ্য কটেজ স্মোক? কটেজ স্মোকে কি হয়? এটা আমরা এমসিকিউতেও পড়েছি, একই প্রশ্ন। দ্য কটেজ স্মোক কার্লস আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রিজ। Where is the
কক ফাউন্ড, ককটাকে কোথায় পাওয়া গেছিল, পাওয়া গেছিল মানে কি, মানে ককটাকে কোথায় দেখা যাচ্ছে, মানে মোরগটাকে। দ্য কক ইজ ফাউন্ড ক্রোয়িং অন দ্য ডাংহিল, ডাংহিলের উপরে ডাকছে। এইবার আমাদের তো কোয়েশ্চেন আনসার পোর্শন শেষ হলো। এইবার আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে, গ্রামারি নিউজে। তো আমাদের টেক্সচুয়াল গ্রামারে এখানে আমাদের রয়েছে, দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেট সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ ভয়েস অর ইন প্যাসিভ ভয়েস। তা আমাদের বেশ কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, তো সেগুলোকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে আছে। তো কি বলছে দেখো, অনিলস মাদার, সরি, অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। এটাকে বলো তো অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? আমরা অ্যাক্টিভ প্যাসিভ কি করে চিনব? আমরা অ্যাক্টিভ প্যাসিভ চেনার একটা উপায় হচ্ছে যে আমাদের দেখতে হবে ভার্বের থার্ড ফর্মটা যদি থাকে, অর্থাৎ V3, এই V3 যদি থাকে একটা সেন্টেন্সে এবং তার আগে যদি একটা কি থাকবে, বি থাকতে পারে, বিন থাকতে পারে, বি ভার্বগুলো থাকতে পারে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যদি ভার্বের আগে থাকে থার্ড ফর্মের, তাহলে আমরা কি বলতে পারি সেটাকে, সেটা রয়েছে প্যাসিভে। আর যদি না থাকে তাহলে আমরা বলবো অ্যাক্টিভে। চলো আমরা একটু দেখে নিই এটা কি বলছে। অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, ঠিক আছে, অনিল ভিজিট করবে তার, আমি একটু ইঙ্কটা চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে, অনিল তার ঠাকুমার বাড়ি ভিজিট করবে। দেখো এখানে কোথায়, এই যে এখানে ভার্বটাকে আগে আইডেন্টিফাই করো, টেন্স এই ভয়েসে সবসময় ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে ভার্ব কোনটা, ভিজিট, ভিজিট কোন ফর্মে আছে, V1, V2 না V3? আমরা সবাই বুঝতেই পারছি এটা V1 এ রয়েছে, মানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই তো? তাহলে পাস্টেও নেই বা পার্টিসিপেলেও নেই, তাহলে এটা আমরা কি লিখবো, এটা আমরা লিখবো কোন কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস, তাই তো? বোঝা গেল? চলো নেক্সট। দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, আমাকে এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তো এটা থার্ড ফর্মে অবশ্যই আছে। আর আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে কি হয়, একটা বিন অ্যাড হয়, তাই না? BWN, বিন, BWN, বিন, এটা অ্যাড হয়, কিন্তু এখানে তো কোথাও বিন নেই, শুধু হ্যাজ লেফট আছে, তার মানে এটাও কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? নেক্সট, the project will have been finished by the students, তাই তো? তাহলে প্রজেক্টটা will have been finished হবে স্টুডেন্টের দ্বারা। দেখো একেবারে ফর্মুলায় ফেলি, ফিনিশটা কি, ফিনিশটা অবভিয়াসলি V3 পার্টিসিপেলে রয়েছে, তার মানে কিন্তু এই সেন্টেন্সটার একটা পসিবিলিটি আছে প্যাসিভে হওয়ার। বাকি ক্রাইটেরিয়াগুলো দেখি, দেখো হ্যাভ আছে, কিন্তু হ্যাভের সাথে সাথে আবার একটা বিনও রয়েছে, তাই তো? হ্যাভের সাথে সাথে একটা বিনও রয়েছে, বিনটা না থাকলে কিন্তু আমরা এখানে বলতে পারতাম যদিও যেটা পারফেক্ট, কিন্তু যদি হ্যাভও থাকে, বিনও থাকে, আবার V3ও থাকে, তাহলে আমরা এটা কি বলবো, এটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। কি ঠিক তো? ঠিক। নেক্সট, প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, ঠিক আছে? এখানেও দেখো, এখানে ভার্ব কোনটা, স্যাংশনড, তো স্যাংশনড কিসে রয়েছে, V3-তে, হ্যাজ রয়েছে, ঠিক আছে মানলাম, আবার একটা হ্যাজের সাথে বিনও রয়েছে, তাই না? এই জায়গাটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি প্যাসিভ ভয়েসে আছে,
বুঝে গেছো কিভাবে ছোট্ট মানে টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো ভার্ব সেকশনটা দেখে আমি কিন্তু জাস্ট এইটুকু জায়গা অ্যানালিসিস করলাম, করেই আমি কিন্তু আনসারটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে কি কোনটা কোন সেন্টেন্সটা কোন ভয়েসে আছে সেটা আইডেন্টিফাই করতে বলেছে। এইবারে আমরা দেখব চেঞ্জ দ্য ভয়েস। এবার আমাদের ভয়েস নিজেদেরকে চেঞ্জ করতে হবে। দেখব দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার। ঠিক আছে, খুব সোজা। ভার্বটাকে দেখো, ভার্বটা কোনটা? রিড আউট। ঠিক আছে, রিড আউট পুরোটাই এখানে ভার্ব। তাহলে এখানে রিড আউট যখন বলছে, কিন্তু এটা রিড নয়, এটা রেড। কেন না, দেখো এখানে হ্যাজ আছে। আমরা জানি হ্যাজ যদি থাকে তার মানে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। তো এখানে হ্যাজ আছে মানে কি, এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট, এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই তো? তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি থাকে এটা রিড নয়, এটা রেড। আমরা জানি রিডের তিনটে ফর্মই সেম, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আলাদা, রিড, রেড, রেড। তাহলে দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, তাই তো? তাহলে এখানে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদের আনসারটা কি হবে? দেখো, ভয়েস চেঞ্জ করলে আমরা জানি কি, প্রথমেই আমাদের যেটা করতে হবে, সাবজেক্ট অবজেক্ট উইল ইন্টারচেঞ্জ উইথ ইচ আদার। তাহলে দ্য লেটারটা চলে আসবে আগে, দ্য লেটার। ঠিক আছে, হ্যাজ রেড আউট এটা কি রয়েছে, পারফেক্টে রয়েছে, তাহলে কি বিন অ্যাড হবে, দ্য লেটার হ্যাজ। কেন, দ্য লেটার থার্ড পারসন সিঙ্গুলার, দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। বোঝা গেল? দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। ঠিক আছে, চলো নেক্সটে যাই। I shall have bought a cricket bat by tomorrow. এটা বলো, I shall have bought a cricket bat by tomorrow. ভার্বটা দেখি, shall have bought। ঠিক আছে, তার মানে এটা রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে। ঠিক আছে, কিসে রয়েছে না, ফিউচার পারফেক্ট টেন্সে। শ্যালটা হচ্ছে ফিউচার ডিনোট করছে, আর হ্যাভ বটটা পারফেক্ট ডিনোট করছে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমরা সাবজেক্ট অবজেক্টটা ইন্টারচেঞ্জ করে নিই। এখানে সাবজেক্ট আই, এখানে অবজেক্ট হচ্ছে আ ক্রিকেট ব্যাট। তাহলে এটা ইন্টারচেঞ্জ করবে, আ ক্রিকেট ব্যাট। এইবার ভার্বাল সেকশনটা দেখো, শ্যাল হ্যাভ বট, তাই তো? তাহলে ক্রিকেট ব্যাট যখন বলছে, ক্রিকেট ব্যাটের সঙ্গে তো শ্যাল হবে না, আই এর সঙ্গে শ্যাল হয়েছে, ক্রিকেট ব্যাট কি হবে, উইল হবে, তাই তো? ক্রিকেট ব্যাট উইল। হ্যাভটা যেরকম আছে সেটা ওরকমই থাকবে, ক্রিকেট ব্যাট উইল হ্যাভ, একটা বিন অ্যাড হবে, উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। ঠিক আছে, দুটো এখানে বাই হলো, কারণ এটা তো বাই টুমরো ছিলই, আর এখানে তোমার ইয়ের জন্য মানে এজেন্টের জন্য এখানে বাই হলো। আ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। বোঝা গেছে? চলো, সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক। আচ্ছা, যদি এই রিলেটেড যেগুলো আমি বোঝাচ্ছি করছি, যদি রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু ইমিডিয়েটলি অবভিয়াসলি কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে দেবো জায়গাগুলো। ঠিক আছে, আর যদি পসিবল হয় আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করার চেষ্টা করব যে সেপারেট কোনো গ্রামার ক্লাস যদি এরকম ইউটিউবে আনা যায়। আমি দেখছি, আমি কথা দিতে পারছি না, বাট আমি চেষ্টা করব তোমাদের সাথে গ্রামার ক্লাস নিয়ে আসার, যাতে এগুলো একদম কোর কনসেপ্ট থেকে তোমাদের বুঝতে সুবিধে হয়। চলো, সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক। সোহিনীজ ফ্রেন্ডস কি করেছে, একটা পিকনিক অর্গানাইজড করেছিল। ঠিক আছে, এটা কিসে রয়েছে, পাস্ট পারফেক্ট, হ্যাড রয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই
আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই শৌখিনিস ফ্রেন্ডস। ঠিক আছে, সেম রুল বলে আমি আর আলাদা করে বোঝালাম না। দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট, এইটুকু হচ্ছে ভার্বাল সেকশন। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা আগে চলে আসবে, কি হবে? আ ব্রেভ ফাইট উইল পুট আপ, তাহলে এটা কি হবে? উইল বি পুট আপ। আমরা জানি ফিউচার, সিম্পল ফিউচারে কি হয়? একটা বি অ্যাড হয়, উইল বি পুট আপ, a brave fight will be put up by the ফুটবল টিম। ঠিক আছে, বোঝা গেছে? এইবারে আচ্ছা, চেঞ্জ দ্য, আচ্ছা এখানে একটা ভুল রয়েছে, এটা ভয়েস হবে না, এটা কিন্তু ন্যারেশন হবে। ঠিক আছে, আচ্ছা তো এই গেল মোটামুটি ভয়েস চেঞ্জ, তোমরা আশা করি বুঝেছো। যদি কোনো কোয়ারি থাকে আমাকে কিন্তু জানিও। তো এইবারে আমরা ন্যারেশনে দেখব কি রয়েছে, তোমাদের এক্সারসাইজেই রয়েছে। দেখো, আই সেইড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। আই সেইড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। এটা কোয়েশ্চেন আছে, তার মানে কি? তার মানে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, সরি ন্যারেশন চেঞ্জ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা জানি যে দু রকম হয়। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স টু টাইপস, একটা WH কোয়েশ্চেন্স, একটা ইয়েস নো কোয়েশ্চেন। আর WH কোয়েশ্চেনে WH ওয়ার্ডটা থাকে, আর ইয়েস নো কোয়েশ্চেনে ইফ হয় অর ওয়েদার হয়। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন, তাই জন্য এখানে আমরা ইফ দিয়ে করব। তো আনসারটা দেখো কি হবে, আনসারটা হবে সেইড টু। সেইড টু থাকলে ওটাকে যখন আমরা ইনডিরেক্টে করি তখন ওটা কি হয়ে যায়? তখন ওটা আস্কড হয়ে যাবে, কারণ এটা কোয়েশ্চেন। আর কোয়েশ্চেন না থাকলে টোল্ড হয় জেনারেলি। আই আস্কড হিম, তারপর কি হবে? একটা ইফ হবে, ইফ হি উড শেয়ার। এখানে ইউটা তো যেহেতু এখানে হি, তাই এখানে ইউটা সবসময় এখানে কি হয়ে যাবে? এই হিমকে ডিনোট করবে, তাই তো? তার মানে সবসময় আমরা হি দিয়ে করব। হি উড, আই আস্কড হিম ইফ হি উড শেয়ার, তাহলে ইয়র টিফিনটা কি হয়ে যাবে? হিজ টিফিন। উইথ মি, বোঝা গেল? আই আস্কড হিম if he would share his tiffin with me. Next, Anjan's mother said your father has left for Mumbai. ঠিক আছে, অঞ্জনের মা বলল তোমার বাবা মুম্বাই ছেড়ে চলে গেছে। ঠিক আছে, সরি মুম্বাইতে চলে গেছে, মুম্বাইয়ের জন্য মানে বাড়ি ছেড়ে চলে গেছে মুম্বাইতে। তো এখানে কি হবে? এটা পুরোপুরি একটা স্টেটমেন্ট সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স। স্টেটমেন্ট আমরা জানি, স্টেটমেন্ট হয়। তাহলে অঞ্জনস মাদার, এটার আনসারটা কি হবে? অঞ্জনস মাদার said that your fatherটা তখন কি হয়ে যাবে? my father, তাই তো? my father হলো। আর হ্যাজ লেফট, এটা হ্যাজটা যদিও প্রেজেন্টে আছে, কিন্তু যখন এই ভার্বটা পাস্টে থাকবে তখন এটাও কিন্তু পাস্টে হয়ে যাবে। তাহলে হ্যাজের পাস্ট হলে গিয়ে সিম্পলি কি হবে? হ্যাড। দ্যাট মাই ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। বোঝা গেল কি গেল না দেখো, ঠিক আছে? তো এই যে জায়গাটা অঞ্জনস মাদার সেড দ্যাট মাই ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই, এটা কিন্তু স্টেটমেন্ট সেন্টেন্স আমরা যখন দেখব তখন কিন্তু আমাদের এটাকে দেখতে হবে। ঠিক আছে, স্টেটমেন্ট সেন্টেন্স আমরা যখন পাবো। দ্য গার্লস ট্রায়াম্ফ্যান্টলি সেইড, ট্রায়াম্ফ্যান্টলি কথাটার মানে হচ্ছে জয়ী, বিজয়ী হয়ে। ট্রায়াম্ফ কথাটার মানে হচ্ছে বিজয়ী হওয়া, মানে ট্রায়াম্ফ্যান্টলি মানে প্রচুর পরিশ্রম করে বিজয়ী হয়েছে। ঠিক আছে, তো সেটাকে বলা হয় ট্রায়াম্ফ। তো সেই ট্রায়াম্ফ থেকে আসছে ট্রায়াম্ফ্যান্টলি। ঠিক আছে,
তাহলে দ্য গার্লস ট্রায়াম্ফেন্টলি সেইড হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। তো আমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি এটা কিসে রয়েছে, এটা এক্সক্ল্যামেশন, ঠিক আছে। তো এক্সক্ল্যামেশন সেন্টেন্সে কিভাবে হয়, তাহলে আমাদের সেন্সটা বুঝতে হবে। তো ট্রায়াম্ফেন্টলি, এই যে হুররে, হুররে কথাটা কখন বলি আমরা, যখন আমরা কোনো কিছু আনন্দ হয়, সেটাও তো, তাই তো, আনন্দ হয় যখন আমরা বলি। তাহলে এখানে আমরা ট্রায়াম্ফেন্টলিটা বদলে গিয়ে কি লিখবো বলো তো, ট্রায়াম্ফেন্টলিটা আমরা বদলে গিয়ে, ট্রায়াম্ফেন্টলি তো আমরা এখানে লিখতে পারবো না, এখানে আমাকে লিখতে হবে দ্য গার্লস হুররে, মানে জয়, আনন্দ, এগুলো একটু মাথায় রাখতে হবে, মানে অন্য জায়গাতেও এগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এক্সক্লেমড উইথ জয়, জয় আনন্দের সাথে চেঁচিয়ে উঠে বলল, এক্সক্লেমড উইথ জয়, দ্য গার্লস এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এবার হুররেটা ভুলে যাও, হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তাহলে এখানে কি আছে, সেইড পাস্ট টেন্স, তাহলে উইথ জয় দ্যাট, এবার স্টেটমেন্টের ফরম্যাটে, দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। ভালো করে দেখো বুঝলে কিনা। দ্য গার্লস এক্সক্লেমড উইথ জয়, তাহলে আমরা এই যে ট্রায়াম্ফেন্টলি সেইড আর হুররে এই দুটোকে উঠিয়ে আমরা কি লিখলাম, এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সাথে চেঁচিয়ে উঠলো, ঠিক আছে, দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। নেক্সট, হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তাহলে এটা কি হবে দেখো, এই সেন্টেন্সটা কিসে রয়েছে, এটা একটা উইশ বা প্রেয়ার বোঝাচ্ছে না, তার মানে এটা কিসে রয়েছে, অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স। তাহলে হি সেজ, তাহলে এখানে আমরা যখনই আমরা এই ধরনের সেন্টেন্স পাবো অপটেটিভ সেন্টেন্স, আমরা এই সেজটাকে উঠিয়ে লিখবো যে উইশ অর প্রেয়ার, যেখানে উইশ বলবে সেখানে উইশ লিখবো, যেখানে প্রেয়ার বলবে সেখানে প্রেয়ার লিখবো। তাহলে এটা যখন একটা উইশ, এটা তো প্রেয়ার নয়, এটা উইশ বোঝাচ্ছে, তাহলে কি লিখবো, হি উইশেস, কারণ এটা সেজ আছে, ঠিক আছে। এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এটাও কিন্তু, এই ভার্বটাও কিন্তু প্রেজেন্টেই লিখতে হবে। হি উইশেস দ্যাট লেট ইউ বি, মানে তুমি হও, তুমি জীবনে সাকসেসফুল হও, তার মানে আমার সাকসেসফুল হওয়া উচিত, দ্যাট আই শুড বি, তাহলে কি হবে, দ্যাট আই শুড বি, হি উইশেস দ্যাট আই শুড বি successful in life, ঠিক আছে, I should be successful in life, বোঝা গেল। তাহলে এই রকম ভাবে কিন্তু আমাদের ন্যারেশনগুলো করতে হবে। চলো আমরা লাস্ট এটা একটু দেখে নিই, কি বলছে, দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ, ঠিক আছে। এটা পুরোপুরি কিন্তু একটা কি বলছে, মানে স্টেটমেন্ট বোঝাচ্ছে, তার মানে দ্য ক্যাপ্টেন কি লিখবো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড, ঠিক আছে, ইনফর্ম যেটা আছে সেটাই লিখবো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট, স্টেটমেন্টে সবসময় দ্যাট অ্যাড করতে হবে, দ্যাট দ্য টুর্নামেন্ট, দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট কি বলেছে, ওয়াজ পোস্টপোন, এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, এখানটা কিন্তু ভীষণ ভীষণ কনফিউজিং। দেখো কি বলছে, এই যে ভার্বটা, মানে এই যে স্পিচটা, মানে ডিরেক্ট স্পিচের বাইরে যে ভার্বটা থাকে, মানে ধরো দ্য ক্যাপ্টেন ইনফর্ম, শি সেড, হি সেড বলে কমা দিয়ে, এই যে কমা দিয়ে যে আগে শুরু হচ্ছে, তার আগের যে ভার্বটা, এই ভার্বটাও পাস্টে আছে। এতক্ষণ আমরা কি করছিলাম, এই ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে ভেতরের সমস্ত কিছু কাকে ফলো করছে না, এই ভার্বটাকে ফলো করছে, ঠিক বোঝাতে পারলাম। ভেতরের সমস্ত কিছু, ইনভার্টেড কমা মানে ডিরেক্ট স্পিচের ভেতরের সমস্ত কিছু ভার্বস কাকে ফলো করবে, এই বাইরের ভার্বটাকে ফলো করবে। এটা যদি পাস্টে থাকে সব পাস্টে লিখতে হবে। কিন্তু এইবার মনে করে দেখো তো, ধরো এখানেও ইনফর্মড আছে, এটাও সিম্পল পাস্টে আছে, আবার দেখো এটাও তো সিম্পল পাস্টেই আছে ভিতরে,
ওয়াজ পোস্টপোন্ড, সিচুয়েশনটা জটিল, যে বাইরের ভাবটাও সিম্পল পাস্ট, এবার ভিতরের ভার্বও বাইরের ভাবটাকে ফলো করবে, কিন্তু ভিতরের ভাবটাও তো সিম্পল পাস্টেই হয়ে আছে, তাহলে সিম্পল পাস্ট কিভাবে আরেকটা সিম্পল পাস্টকে ফলো করবে, তাই না? তাহলে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যদি দুটো ভার্বই সিম্পল পাস্টে থাকে তাহলে ডিরেক্ট স্পিচের ভিতরের ভার্বটা পাস্ট পারফেক্টে হয়ে যায়। পাস্ট কি হয়ে যায়? পাস্ট পারফেক্টে হয়ে যায়। যেমন এখানে কি ওয়াজ ইনফর্মড হবে, তো দ্যাট দ্য টুর্নামেন্ট কি হবে, এখানে ওয়াজ ইনফর্ম মানে সরি ওয়াজ পোস্টপোন মানে হচ্ছে প্যাসিভে রয়েছে, তাহলে এটা কি হবে? টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড, পোস্টপোন্ড, তারপর কি হবে? পোস্টপোন্ড। লাস্ট মান্থ আছে, লাস্ট মান্থটা কি হয়ে যায় না প্রিভিয়াস মান্থ। একটু ভালো করে মাথা খাটিয়ে বুঝতে হবে। যদি ভিতরের ভার্বটা সিম্পল পাস্টে থাকে, সিম্পল পাস্ট, এবং বাইরের বাইরের ভার্বটা যদি সিম্পল পাস্টে থাকে এন্ড ভিতরের ভার্বটাও যদি সিম্পল পাস্টে থাকে, তাহলে ডিরেক্ট স্পিচের ভিতরের ভার্বটা পাস্ট পারফেক্টে হয়ে যায়, ঠিক আছে? আর যদি এটাও বাইরের ভার্বটাও সিম্পল পাস্টে থাকে আর ডিরেক্ট স্পিচের ভিতরের ভার্বটা পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে ভিতরের ভার্বটা কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো এখানেও দেখো তাই জন্য হচ্ছে এবার ওয়াজ পোস্টপোন্ড, ওয়াজ পোস্টপোন্ড মানে সিম্পল পাস্ট কিন্তু প্যাসিভ ভয়েসে, তাহলে আমরা কি করব? আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন আমরা ওই সিম্পল তোমার কি বলো মানে পাস্ট পারফেক্টই করব, কিন্তু পাস্ট পারফেক্টের প্যাসিভ করব, যে সেই জন্য দেখো কি বললাম, হ্যাড বিন পোস্টপোন্ড দ্য প্রিভিয়াস মান্থ। খুব খুব মাইনিউট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস না করলে এক্সামে কিন্তু পারবে না। কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে এবং সেই সাথে জোরদার প্র্যাকটিস করতে হবে। এবং ইংলিশকেও কিন্তু অঙ্কের মতন রোজ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এভরিডে প্র্যাকটিস করতে হবে। ম্যাথস যেরকম এভরিডে প্র্যাকটিস করতে হয়, ইংলিশ গ্রামারও কিন্তু এভরিডে প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না, সেই এক্সামে গিয়ে ভুল হবে, ঠিক আছে? এটাও কিন্তু প্র্যাকটিস ডিম্যান্ড করে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই চ্যাপ্টারটা থেকে যত রকম কোয়েশ্চেন্স হয় আমরা তো আলোচনা করলাম, সেই সাথে গ্রামারটাও একটু বোঝালাম। তো আজ এই পর্যন্তই থাক, চ্যাপ্টারটা খুবই ছোট, তবে যেই যেই জায়গাগুলো আমি ডিসকাস করলাম, যেই যেই কোয়েশ্চেন্সগুলো আমি ডিসকাস করলাম সেগুলো কিন্তু স্কিপ করো না, ফর ইয়োর বেটারমেন্ট। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। বাই বাই।